আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন। তো আপনারা নিশ্চয়ই জেনেছেন যে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য শূন্য পদের যে তালিকাটা এটা দেয়া হয়েছে। আপনারা এটা নিশ্চয়ই অবগত হয়েছেন এবং এটা গতকালকে অর্থাৎ আপনার ১৯শে এপ্রিল এই শূন্য পদের তালিকা প্রকাশ করা হয়। এনটিআরসি এটি প্রকাশ করে এবং এই তালিকায় কোন পোস্টে মানে পদে সংখ্যা কয়টা প্লাস পরীক্ষার ধরন বা ধরেন পরীক্ষা কবে নাগাদ হতে পারে এগুলোর একটা আভাস পাওয়া গিয়েছে। বুঝতে পেরেছেন? মূলত সেগুলো নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করতে এসেছি। দেখুন, পরীক্ষার ধরন বা পরীক্ষার সিস্টেমটা কেমন হবে এটা আমরা মোটামুটি সবাই জেনেছি। তা হচ্ছে সেই লিখিত পরীক্ষা থাকতেছে না, অর্থাৎ আপনার প্রিলি ২০০ মার্কের এবং ভাইবা। এভাবেই হচ্ছে পরীক্ষা। এটা নিয়ে আমি আলোচনা আগেও করেছি এবং এটাই ঠিকঠাক আছে আরকি। এখন বিষয় হচ্ছে ৭০,৭৯৯ টা পদ। এই যে পদ, এই ৭০,৭৯৯ পদে ১৯তম নিবন্ধন শিক্ষক সার্কুলার এটা আসতে যাচ্ছে এবং এই পদগুলার বেশিরভাগই দেখা যাচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট টিচার যে পদ আছে এই পদগুলোর ভিতরে সেই পদেই মানে বেশি সংখ্যক যারা ক্যান্ডিডেট আছেন তাদেরকে নেওয়া হবে। এখন এই নিবন্ধন সার্কুলারটা কবে নাগাদ আসতে পারে এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দেখুন, যেহেতু পদের লিস্ট দিয়ে দেওয়া হয়েছে সেই হিসাবে এই সার্কুলারটা আপনারা ধরে নিতে পারেন যে এই এপ্রিলের শেষের দিকে বা মের প্রথম ১৫ দিনের ভিতরেই সার্কুলারটা চলে আসবে। আর পরীক্ষার যে ডেট তা হচ্ছে আপনাদের সার্কুলারে অ্যাটলিস্ট ধরেন ২ মাসের ভিতরে। আমি যদি ভুল না বলি ১৮তম নিবন্ধন পরীক্ষা আমার ভাইও দিয়েছিল। সেটার পরীক্ষা হয়েছিল জুলাই মাসে। গরমের ভিতরে আমি ওকে নিয়ে গিয়েছিলাম পরীক্ষা দেওয়াতে। তো ধরে নেন যদি মে মাসেই সার্কুলার আসে তো ২ মাস পরেই পরীক্ষাটা হচ্ছে এবং ঈদের পর অর্থাৎ কুরবানির ঈদের পর। তো আমি জুলাইয়ের প্রথম দিকটা ধরে রাখতেছি বা ধরেন জুনের শেষের দিকে। অর্থাৎ জুনের শেষের দিক থেকে শুরু করে জুলাইয়ের ১৫ দিনের ভিতরে এই পরীক্ষাটা হতে পারে। এই হচ্ছে বিষয় আরকি। এখন সিস্টেম তো পরীক্ষার বললাম। এখন আজকে আমার মূল আলোচনা হচ্ছে এই যে ৭৭,৭৯৯ টা যে পদ, এই পদগুলা বিলি বন্টন কেমন হবে? বুঝতে পেরেছেন? আরো কিছু বিষয়, জটিল বিষয় আছে। অনেকে বুঝতেছেন না যে একই নামে অর্থাৎ পদের নাম একই কিন্তু বিভিন্নভাবে তারা দেখতে পাচ্ছেন। ধরেন কেমিস্ট্রি ৪ জায়গায় আছে কেমিস্ট্রির বিষয়। আমি আসবো এগুলো বিষয় নিয়ে। ধরেন ফিজিক্স ২-৩ জায়গায় আছে। কেন আছে? সমস্যাটা কোথায়? এগুলো আপনাদেরকে আমি ইনশাআল্লাহ শেষে বুঝিয়ে দিচ্ছি। আগে একটু আলোচনাটা করে নিই। তা হচ্ছে আপনার স্কুল, কলেজ ও মাদ্রাসা এবং কারিগরি যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলোর জন্যই মূলত ৭৭,৭৯৯ টা পদের সার্কুলার আসতে যাচ্ছে ১৯তম শিক্ষক নিবন্ধনে। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বলতে যেমন আমি যে প্রতিষ্ঠানে আছি সেটা হচ্ছে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। আমি বিসিএস এর মাধ্যমে এসেছি। আমাদেরটা না, আপনাদের দেখবেন যে বিভিন্ন জেলা শহরে দেখবেন একটা কারিগরি কলেজ থাকে। অর্থাৎ ধরেন আমাদের বাগেরহাটে যেমন আছে বাগেরহাট কারিগরি কলেজ। এই যে কলেজটা এগুলো হচ্ছে কারিগরি শিক্ষার মধ্যে পড়ছে, এই বেসরকারিতে অর্থাৎ এমপিও ভুক্ত এই প্রতিষ্ঠানগুলো। এইসব প্রতিষ্ঠানে এই যে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আছে এর মধ্যে পড়েছে। বুঝতে পেরেছেন? এখানেও শিক্ষক নিয়োগ দেওয়া হবে বা লেকচারার নিয়োগ দেওয়া হবে বা ধরেন ইনস্ট্রাক্টর নিয়োগ দেওয়া হবে। আমি বলবো আসলে এইসব বিষয় ডিটেলস বলবো। এত বাতাস এত সুন্দর লাগতেছে। যা হোক, আমি আসতেছি এবার আলোচনায়। দেখেন তো সব একটু খেয়াল করেন। সবচেয়ে বেশি শূন্য পদ হচ্ছে সহকারী শিক্ষকের জন্য, তা হচ্ছে ৪৪,৬৯১টি। বুঝতে পেরেছেন? অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচারের বিভিন্ন পোস্টে বা বিভিন্ন সাবজেক্টের অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে যে নেওয়া হবে তা হচ্ছে ৪৪,৬৯১টি এবং এর বাইরেও যেসব বিষয়গুলো আছে তা হচ্ছে নাম্বার ২ যেটা তা হচ্ছে সহকারী শিক্ষক, তা হচ্ছে ধর্ম ও নৈতিক শিক্ষা। এখানে আছে ৯২৮টি পদ। খেয়াল করেছেন? ৯২৮টি। শরীর চর্চা যেটা অর্থাৎ বা শরীর চর্চা এর যে প্রশিক্ষক এটা নেওয়া হবে ৪,০১৪টি। সহকারী মৌলবী এটা নেওয়া হবে ১১,০৬৯টি অর্থাৎ ১১,০৬৯ জনকে নেওয়া হবে। কম্পিউটার ব্যবহারিক নির্দেশক নেওয়া হবে ১২৯টি অর্থাৎ ১২৯ জনকে নেওয়া হবে। ব্যবহারিক নির্দেশক হিসেবে নেওয়া হবে ১৬১৬টি বা ধরেন ১,৬১৬টি। ইবতেদায়ী যে কারি যারা আছেন তাদের নেওয়া হবে হচ্ছে ২,৫৬৩ জনকে। এর পরবর্তীতে ইবতেদায়ী মৌলবী যারা আছেন এদেরকে নেওয়া হবে প্রায় ৬,০০০, প্রায় না ৬,১৬৬ জনকে বা ৬,১৬৬টি পদ আছে। তারপরে হচ্ছে নাম্বার ৯ ইবতেদায়ী শিক্ষক ৪৪৪ জন, প্রশিক্ষক ৫১ জন, শারীরিক শিক্ষা প্রশিক্ষক। বুঝতে পারছেন? অর্থাৎ ফিজিক্যাল যে আপনার এডুকেশন ইন্সট্রাক্টর বলেন যেটাই বলেন এই অর্থাৎ এনাদের নেওয়া হবে ১২৫ জনকে। বাণিজ্য প্রশিক্ষককে নেওয়া হবে ২৫১ জনকে এবং সর্বশেষ যেটা তা হচ্ছে কলেজের যে প্রভাষক বা মাদ্রাসা লেভেলের যে ফাজিল যারা আছেন তাদের যে প্রভাষক বা এই যে কারিগরি কলেজগুলো আছে তাদের যে ইন্সট্রাক্টর এই টোটাল নেওয়া হবে হচ্ছে ৫,৮৫২টি পদ। বুঝতে পেরেছেন? অর্থাৎ এতটি পোস্ট। এখন এই হচ্ছে ৭৭,৭৯৯টা পদের বিলি বন্টন।
এখন যেটা আপনারা, আমি অল্পতেই শেষ করে দিচ্ছি, যেটা আপনারা বুঝতে পারতেছেন না তা হচ্ছে, ধরেন কেমিস্ট্রিতে দেখবেন ওই লিস্টটা তো হয়তো বা আপনারা দেখতে পাবেন, আপনারা নেটে গেলেই পাচ্ছেন, ঠিক আছে, ওখান থেকে দেখে নিন। তো ওই লিস্টে বলা আছে কেমিস্ট্রিতে ধরেন 4টা ধাপ আছে। নাম্বার 1 হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার, এটা হচ্ছে 10ম গ্রেড। এই অ্যাসিস্ট্যান্ট টিচারে কেমিস্ট্রি পদে যোগ্যতা হচ্ছে, অর্থাৎ আবেদনের যোগ্যতা হচ্ছে আপনি যদি মানে ডিগ্রি পাস করেন, পাস কোর্সে, এবং তার ভিতরে যদি কেমিস্ট্রি থাকে এবং যদি আপনি অনার্স মানে সমমানের হন, আপনার ডিগ্রিটা যদি তাই হয়, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এর পাশাপাশি 10ম গ্রেডে আরেকটা পদ আছে, তা হচ্ছে ডেমনস্ট্রেটর, যেটাকে বলতে পারেন প্রদর্শক। এই পদটাও 10ম গ্রেডে, এই পদও আপনার কেমিস্ট্রি সাবজেক্টটা আছে। এই ক্ষেত্রে যারা সাধারণত ডিগ্রি করেছেন, অর্থাৎ যারা 3 বছরের যে পাস কোর্স, অর্থাৎ মানে ডিগ্রি সম্মান যেটা অর্জন করেছেন আর কি, এই মানে কোর্সটা যারা করেছেন তারা এই পদের জন্য বেশি বেশি মানে যোগ্য মানে বিবেচিত হবে আর কি, ডেমনস্ট্রেটর হিসেবে। এখানে যারা অনার্স করেছেন তারাও এখানে আসতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু বেসিক্যালি তাদের জন্য এটা। আর হচ্ছে ধরেন যারা কলেজে লেকচারার হতে চান, বা ধরেন মাদ্রাসা ফাজিল মানে যে জায়গাটা আছে, তাদের যে লেকচারার হতে চান, সেইখানটায় আপনার 9ম গ্রেডের এই কেমিস্ট্রি যে সাবজেক্টটা আছে এখান থেকে নেওয়া হবে। আর বাদ আছে যে কারিগরি যে কলেজের যে কেমিস্ট্রি যে পদের লেকচারার নেওয়া হবে, ওইটারই আর একটা নাম হচ্ছে ইনস্ট্রাক্টর। বুঝতে পেরেছেন? আশা করি আপনাদের এখন নিশ্চয়ই মানে বিষয়টা ক্লিয়ার হয়েছে যে আসলে একই মানে সাবজেক্ট কিন্তু বিভিন্ন পদ কোথায় কোথায় কি হচ্ছে আর কি। বুঝতে পেরেছেন? তার মানে সহজ হচ্ছে ডেমনস্ট্রেটর এবং অ্যাসিস্ট্যান্ট টিচার হচ্ছে 10ম গ্রেড, এটা স্কুলের জন্য। ওকে, আর হচ্ছে বাকি যেটা অর্থাৎ ইনস্ট্রাক্টর এবং লেকচারার, এটা হচ্ছে কলেজের জন্য। সহজ কথা, কলেজ শাখা বা প্রভাষক পদ আর কি। এবার আসেন হচ্ছে আরো কিছু প্রশ্ন আপনাদের, যেমন ধরেন আপনার ফিজিক্স, ফিজিক্স ধরেন অ্যাসিস্ট্যান্ট টিচার নেওয়া হচ্ছে, ফিজিক্স দেখা যাচ্ছে ডেমনস্ট্রেটর নেওয়া হচ্ছে, ফিজিক্স দেখা যাচ্ছে আপনার ইনস্ট্রাক্টর নেওয়া হচ্ছে, আবার দেখা যাচ্ছে ফিজিক্স লেকচারও নেওয়া হচ্ছে। সমস্যা হচ্ছে যারা সরাসরি ফিজিক্সে পড়াশোনা করেছেন তারা এগুলো আবেদন করলেন, বা যাদের ডিগ্রিতে যারা আপনার পাস কোর্সে ফিজিক্স ছিল তারা এটা করলেন। কিন্তু ভৌত বিজ্ঞান, ধরেন ভৌত বিজ্ঞান, এখন এই ভৌত বিজ্ঞানের জায়গায় ফিজিক্স সাবজেক্টটা কিভাবে বিলি বন্টন হবে? এখানে লেখা আছে ধরেন ভৌত বিজ্ঞানের মধ্যে ফিজিক্স মানে সাবজেক্টটা চলে আসছে। দেখেন যারা সরাসরি ফিজিক্সে না পড়েও ফিজিক্স রিলেটেড যেসব বিষয়গুলোতে পড়াশোনা করেছেন, যেমন ধরেন কেউ যদি ট্রিপল ইতে পড়ে, বুঝতে পেরেছেন, ট্রিপল ই, এখানে যারা পড়াশোনা করেছেন এগুলো তো ফিজিক্স রিলেটেড, তো তাদেরকে ধরে নেওয়া যায় তারা এই অনুষদের মধ্যেই পড়ছে, অর্থাৎ এই ভৌত বিজ্ঞানের যে অনুষদটা এই অনুষদের মধ্যে পড়ে তারা সেখান থেকে ফিজিক্সের টিচার হতে পারবে বা ফিজিক্সের লেকচারার হতে পারবে। বুঝতে পেরেছেন? এই টাইপেরই বিষয়গুলো আশা করি আপনারা এবার নিশ্চয়ই ধরতে পারছেন, কারণ দেখেন সবাই তো আসলে এইভাবে জেনারেল সাবজেক্ট নিয়ে নাও পড়তে পারে, অনেকে ওই সাবজেক্টই পড়েছে কিন্তু নাম আলাদা আলাদা, বিভিন্ন ভার্সিটি থেকে যারা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে যারা এসেছেন আর কি, তাদের বেলা এরকম হতে পারে। এই জন্য বিষয়টাকে এভাবে রাখা হয়েছে, তারপরেও সার্কুলার আসলে এই জিনিসটা আরো বেশি ক্লিয়ার করা হবে। আর কিছু বিষয় যেটা আর একটু জানানো দরকার আপনাদেরকে, বয়সের যে বিষয়টা, এটা একটু আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছি, একটু দেখেন। দেখুন বয়স সীমাটা সেই 35ই রাখা হওয়ার মানে রাখার সম্ভাবনা সবচেয়ে বেশি, অর্থাৎ যাদের বয়স 35 পর্যন্ত, অর্থাৎ 34 বছর 12 মাস 30 দিন ধরুন, এই পর্যন্ত যারা আছেন তারা আবেদন করতে পারবেন। এই পর্যন্ত আমি অন্তত ধারণা পেয়েছি, জানি না সার্কুলারে পরিবর্তন করে 32 আনে কিনা, তবে যতদূর আমি জানছি এটাই বললাম। আমার যদি মিস্টেকেন হয় এখানে বুঝতে বা আন্ডারস্টুড হতে আমার যদি সমস্যা হয় আমাকে বলবেন, বা আপনারা যদি মানে ভুল মানে কোনো বা সঠিক তথ্য যদি পান, আমার এই তথ্য যদি ভুল হয় তো আমাকে বলবেন, আমি শুধরে নিব ইনশাল্লাহ। তবে মনে হচ্ছে 35ই থাকতেছে। আর হচ্ছে ব্যাকডেট দেওয়ার সম্ভাবনা অনেক বেশি, ওই যে করোনাকালীন একটা বিষয় ছিল, অনেক কিছু আছে আর কি, এটা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ সার্কুলারে। আর হচ্ছে স্কুল 2 যেটা, এখানে ইবতেদায়ী অর্থাৎ ইবতেদায়ী শিক্ষক বা জুনিয়র শিক্ষক, জুনিয়র মৌলবী, ট্রেড ইনস্ট্রাক্টর, এইসব পদ যেগুলো আছে এই পদগুলোতে আবেদনের জন্য আগের মতনই এইচএসসি পাস ধরা হয়েছে, যদিও একটা মানে গেজেট আকারে এখনো পুরোপুরি ফাইনাল হয়নি, বাট এরকম একটা আসছিল যে এখানেও অনার্স লাগবে, এরকম একটা বিষয় আসছিল। তবে দেখেন এই যে বিষয়গুলোতে যদি অনার্স লাগে তাহলে কিন্তু প্রতিযোগিতার পরিমাণ যেমন কমে যাচ্ছে, এটা কিন্তু এনটিআরসি কর্তৃপক্ষ প্লাস এই যে পদ, এখানে অনার্স লাগার কোনো প্রয়োজনই নাই। আমার মনে হয় এনটিআরসি তাই এটাকে ওই আগের নিয়মেই রেখে দিবে আর কি, আমার এটাই মনে হয়, এটা আমি আমার পার্সোনাল পার্সপেক্টিভে বললাম আর কি। তারপর অনেক অনেক কথা বলতে পারেন, আগে থাকতে তাই ক্লিয়ার করে দিলাম। আর হচ্ছে এক্ষেত্রে বয়স সীমাটা যদি এই স্কুল 2 এ হয় তাহলে হয়তো 21 থেকে 35-এর মধ্যেই থাকবে ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন? আর এইগুলোর যোগ্যতা হচ্ছে আপনি যদি ইন্টার পাস করেন তাতেই হচ্ছে, বা আপনি ডিগ্রি পাস করলেন, মাত্র ইন্টার পাস সর্বনিম্ন এটা থাকলেই হচ্ছে। এই হচ্ছে বিষয়, বুঝছেন? আশা করি আপনাদের জন্য আর কোনো সমস্যা হবে না। আর একটা কথা আপনারা অনেকেই প্রশ্ন করেন, তা হচ্ছে স্যার আপনার স্কুল পর্যায়ে কি দুইটাই আবেদন করা যাবে কিনা? দেখুন আপনি স্কুল পর্যায়ে বলেন 1 বা 2 এবং কলেজ পর্যায়ে সব মিলে আপনি দুইটা পদে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে এখন যদি আপনি কলেজ পর্যায়ে আবেদন না করেন তো আপনি স্কুলে দুইটাই আবেদন করলেন, কিন্তু আবার ঝামেলা আছে, স্কুলে দুইটায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এতদিন যা হয়েছে আর কি, একই দিনে একই সময় পরীক্ষা হয়, তখন আপনি কি করবেন? কিন্তু যদি পরীক্ষা সকাল বিকেল হয়, এরকম যদি সার্কুলারে আসে সকাল বিকেল হবে, এবং তারা যদি বলে যে না এইভাবে করা যাবে, আপনি আবেদন করবেন, অর্থাৎ সবকিছু পড়ে বুঝে শুনে
সার্কুলার দেখে বুঝে অ্যাপ্লাই করবেন। আগে থাকতে কোনো সিদ্ধান্ত নিয়েন না, সবকিছু আগে ধরে নেন। তবে সাধারণত যেটা হয় স্কুলের যে কোনো একটা পর্যায়ে, এবং যদি আপনি কলেজের জন্য যোগ্য হন তাহলে কলেজ পর্যায়ে আবেদন করলেই হয়। অর্থাৎ এই 2 পদে, অর্থাৎ 2 জায়গাতে আবেদন করতে হয়। এভাবে 3 জায়গায় আবেদন করা যাবে না। বুঝতে পেরেছেন? তো ঠিক আছে, আজকে এতটুকুই আলোচনা ছিল। অর্থাৎ এই পদ সংশ্লিষ্ট সব বিষয়গুলো নিয়ে A to Z প্লাস আরো যে বিষয়গুলো ছিল আমি ডিটেইলে জানানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের হয়তো একটু হলেও উপকারে হবে বা উপকারে আসবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আজকে আর এ নিয়ে আলোচনা করব না। আরো ডিটেইলে সাবজেক্ট ভিত্তিক, অর্থাৎ আপনার পরীক্ষাগুলা যে 100 মার্ক জেনারেলে হবে মানে MCQ, তা বাদেও তো সাবজেক্টের বিষয় আছে। ওই সাবজেক্টিভ 100 মার্ক, বিশেষ করে ইংরেজির যে বিষয়টা আছে এটা নিয়ে আমি আসার চেষ্টা করব। যদি সার্কুলারের আগে এসে যাই তো আমি যেমন আসতে পারে একটা আনুমানিক ধারণা নিয়ে আপনাদের সামনে আসবো। আর যদি এর মধ্যে সার্কুলার দিয়ে দেয়, আমি চেষ্টা করবো যে সার্কুলারের পরে এসে যে বিষয়গুলো আছে সেখান থেকে কোনগুলো গুরুত্বপূর্ণ, কোনগুলো আসার মতন, এগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করা। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব, যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন। তা আজকে এখানেই থামলাম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।